নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে যদি দেখেন, আজকে নিফটি ফিফটিতে একটা মোটামুটি ভালো পারফরমেন্সই দেখা গেছে। এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.39% বেড়ে 24,967.75 বন্ধ হয়েছে। তবে দেখুন, এর আগেই বলেছি একটা বড় লেভেল রয়েছে ওপর দিকে 24,500 এবং নিচের দিকে 24,800। তো এই ওপর দিকে যদি 25,000 এই লেভেলটাকে ভেঙে মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে মার্কেট ওপর দিকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, এবং নিচের দিকে যদি 24,800 এই লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে কিন্তু নিচের দিকে 24,500 পর্যন্ত নামতে পারে। এবং যদি দেখেন আজকের দিনে একবার নিফটি ফিফটি এটা কিন্তু 25,000 এই লেভেলটাকে ভেঙে ওপরেও গিয়েছিল, তবে সেইখানে তার যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি। আজকের দিনে নিফটি ফিফটির হাই দেখতে পাচ্ছেন 25,021.55। তো আজকে মার্কেটে এই যে তেজি, সেটা দুটো কারণ এসেছে। প্রথমত যদি দেখেন, শুক্রবার দিন আমেরিকান মার্কেট একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল, কারণ আমেরিকার যে ফেডের চেয়ারম্যান জেরোমি পাওয়েলজি, তার বক্তৃতায় কিন্তু একটা রেট কাটের সম্ভাবনা দেখা যাচ্ছিল। সেই কারণেই এই আমেরিকান মার্কেট ভালো পারফরমেন্স করেছে, এবং সেই কারণে আজকে ইন্ডিয়ান মার্কেটও ভালো পারফরমেন্স করেছে। আর ইন্ডিয়ান মার্কেট যে আজকে এরকম একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, এর পেছনে আরো একটা কারণ হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স। আজকে যদি দেখেন নিফটি আইটির যে কোম্পানিগুলো সেইগুলো ভালো পারফর্ম করেছে, কারণ এই আমেরিকাতে রেট কাট হলে ভারতের মতো এমার্জিং মার্কেটে বিদেশি যে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট সেইগুলো বাড়তে পারে, এবং যেটা হলে আইটি কোম্পানিগুলোতে একটা বড় ইনফ্লো আসতে পারে। তবে যদি দেখেন বড় বড় ইন্ডেক্স গুলো বাদ দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এই আইটি ইন্ডেক্স এটাকে বাদ দিয়ে বাকি যে ইন্ডেক্স গুলো সেইগুলো কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। এইখানে দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি এটা তো 0.39% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট ফিফটি দেখুন, এটা 0.25% বাড়ায়, এটা দেখতে পাচ্ছেন কিছুটা কম বেড়েছে। তারপরে নিফটি ব্যাংক এটা দেখুন, এটা তো মাইনাসে বন্ধ হয়েছে 0.02। তারপরে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও দেখতে পাচ্ছেন সামান্য মাইনাসে। এবার মিড ক্যাপও দেখুন, এটা কিন্তু নিফটি ফিফটির মতো অত ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। মিড ক্যাপ সিলেক্ট এটা 0.14% বেড়েছে। তারপর 100, 200, 500 এইগুলো সব একটু বড় বড় ইন্ডেক্স, এইগুলো দেখতে পাচ্ছেন 0.26% থেকে 0.37% পর্যন্ত বেড়েছে। তারপর আবার মিড ক্যাপ দেখুন, মিড ক্যাপ 50 এটা দেখতে পাচ্ছেন অনেকটাই কম বেড়েছে 0.16%। তারপর মিড ক্যাপ 100 এটা 0.12%। এবং স্মল ক্যাপ দেখুন, স্মল ক্যাপ তো আরো খারাপ পারফরমেন্স দেখিয়েছে। স্মল ক্যাপ 50 এটা 0.18% পড়েছে, এবং স্মল ক্যাপ 250 এটা মাত্র 0.06% বেড়েছে। তো বুঝতে পারছেন আজকে মার্কেটে বড় বড় যে ইন্ডেক্স গুলো রয়েছে সেইগুলো কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে, এবং তারপর যে স্মল ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, এইগুলো খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। তো এই কারণে আজকে অনেকের পোর্টফোলিওতেই কিন্তু মিক্সড রিয়াকশন দেখা যাবে, বা অনেকের পোর্টফোলিও হয়তো আজকে কিছুটা সবুজে বন্ধ হয়েছে, বা অনেকের পোর্টফোলিও আজকে কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। এবং যদি ওভারঅল মার্কেট কন্ডিশন দেখেন, সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। দেখতে পাচ্ছেন আজকে এনএসির মধ্যে টোটাল 3,110 খানা স্টক ট্রেড হয়েছে, যাদের মধ্যে বেড়েছে 1412 খানা এবং পড়েছে 1611 খানা, মানে পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবং যদি এরপর সেক্টর ওয়াইজ দেখি, নিফটি অটো এটা 0.37% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.03% পড়েছে। এফএমসিজিও কিছুটা পড়েছে 0.10%। আর আগেই বললাম নিফটি আইটি এটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। নিফটি আইটি এটা আজকে 2.37% বেড়েছে। তো এই আইটি সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, টিসিএস বলুন, এইগুলো আজকে বাজারে কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং এই আইটি কোম্পানিগুলো টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গিয়েছিল, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভার হতেও শুরু করেছে। এরপরে নিফটি মিডিয়া এটা 1.67% পড়েছে। মেটাল সামান্য বেড়েছে 0.65%। তারপর ফার্মা বেড়েছে 0.44%। তারপর পিএসইউ ব্যাংক এটা 0.25% পড়েছে। প্রাইভেট ব্যাংক এটা 0.02% বেড়েছে। এবং নিফটি রিয়ালটি এটা 0.75% বেড়েছে। আর এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বিএসসি সেন্সেক্স এটা 0.40% বেড়েছে। এবং নিফটি ব্যাংক এটা তো কিছুটা মাইনাসেই বন্ধ হয়েছে, 0.01% পড়ে বন্ধ হয়েছে। আর এটা তো দেখছেন বিগত কয়েক মাস ধরে ইন্ডিয়ান যে মার্কেট সেটা খারাপ পারফরমেন্সই দেখাচ্ছে, বিশেষ করে স্টক স্পেসিফিক, মানে ইন্ডেক্স বাড়লেও স্টক কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে। তবে যদি দেখেন বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে, তারা কিন্তু ভারতের যে আউটলুক সেটা ভালো দিয়েছে, মানে ভারতের যে গ্রোথ ফোরকাস্ট সেটা তারা ভালো দিচ্ছে, মানে তারা আশা করছে ভারতের যে গ্রোথ সেটা কিন্তু পরবর্তীকালে খুবই ভালো থাকবে। তো যদি দেখেন বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে, তাদের মধ্যে সব থেকে বড় তিনটে নাম সাধারণত শোনা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন নামগুলো, এস&পি গ্লোবাল, তারপরে মুডি রয়েছে, তারপরে ফিচ রয়েছে। তো কিছুদিন আগেই দেখেছিলেন এই যে এস&পি গ্লোবাল, এরা ভারতের যে ক্রেডিট রেটিং সেটাকে বাড়িয়ে দিয়েছিল, বাড়িয়ে করেছিল বিবিবি। এবং এর আগে ভারতের এটা যে ক্রেডিট রেটিং এটা দিয়েছিল বিবিবি মাইনাস, মানে এখান থেকে অনেকটাই আপডেট করে দিয়েছে। এবং 18 বছর পরে এই এস&পি গ্লোবাল তারা কিন্তু প্রথমবারের জন্য ভারতের যে ক্রেডিট রেটিং সেটা বাড়িয়ে দিল। তো এই ক্রেডিট রেটিং বাড়লে কি সুবিধা হয়, আমাদের ইন্ডিয়া ধরুন বিদেশি কোনো ব্যাংক বা
বিদেশ থেকে কোনো লোন তুলতে গেল তাহলে কিন্তু সেখানে ইন্টারেস্টের যে রেট সেটা অনেকটাই কম থাকবে, মানে কম ইন্টারেস্টের রেটে ভারত লোন পেয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে S&P গ্লোবাল এরা এটাও বলেছে ইন্ডিয়ার যে লং টার্ম আউটলুক সেটা কিন্তু স্টেবল থাকবে। তো এটা তো গেল S&P গ্লোবালের কথা। তো এরপরে যদি দেখেন আরো একটি ক্রেডিট রেটিং এজেন্সি এই যে ফিচ রেটিং, এরাও আজকের দিনে ভারতের যে রেটিং সেটাকে একটা স্টেবিলিটি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউএস এজেন্সি বুস্ট কনফিডেন্স ইন ইন্ডিয়ান ইকোনমি, ফিচ প্রজেক্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 26 জিডিপি গ্রোথ অ্যাট 6.5, এবং এর সঙ্গে সঙ্গে এই যে রেটিং এটাকে বিবিবি মাইনাসই রেখেছে। তো এর আগেও দেখেছিলেন আমাদের যে আরবিআই রয়েছে তারা ভারতের যে জিডিপি গ্রোথের ফোরকাস্ট সেটা রেখেছিল 6.5%। তো এই যে ফিচ এরাও যে জিডিপি গ্রোথের ফোরকাস্ট সেটা দিচ্ছে 6.5%। মানে বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে তাদের কিন্তু ভারতীয় মার্কেটের প্রতি একটা পজিটিভ মনোভাবই দেখা যাচ্ছে। তো এই বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে এরা কেন ভারতকে ভালো রেটিং দিচ্ছে, কারণ এরা দেখছে ভারতের যে গ্রোথ সেটা স্টেডি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এক্সটার্নাল ফাইন্যান্স এটাও কিন্তু স্ট্রং রয়েছে। তবে কিছু বিষয়ে তারা সাবধান করেছে যে হাই ডেপ্ট মানে ভারতের যে ঋণের পরিমাণ সেটা অনেকটাই বেশি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে রেভিনিউ সেটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন ফিসকাল ডেফিসিটস, তো এইগুলো কিছুটা রিস্কের মধ্যে পড়ছে। তবে কিছুদিন আগে দেখেছিলেন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই যে জিডিপির ফোরকাস্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য সেটা আরবিআই থেকে কিছুটা কমিয়ে দিয়েছিল, কমিয়ে করেছিল 6.3%। কিন্তু বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে এরা কিন্তু এখনো পর্যন্ত আরবিআই এর সেই যে গ্রোথ ফোরকাস্ট সেটাই ধরে রেখেছে। এরপরে যদি কথা বলি জিএসটির ব্যাপার নিয়ে, তো এটা তো শুনছেন জিএসটি কাউন্সিলের মিটিং হতে চলেছে। আর গতকালের ভিডিওটাই কভার করেছিলাম এই যে জিএসটি কাউন্সিলের মিটিং এটাই সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলবে, এবং 4 তারিখেই ফাইনাল যে আউটকাম সেটা চলে আসবে। মানে এই দিনেই এই যে জিএসটির ব্যাপারগুলো সেগুলো ঘোষণা হয়ে যাবে। তবে এটা ঘোষণা হওয়ার পর কবে থেকে মার্কেটে ইমপ্লিমেন্ট হবে বা লাগু হবে, তো দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে এই যে জিএসটি রেট এইগুলো কিন্তু এই সেপ্টেম্বরের 22 তারিখ থেকেই লাগু হয়ে যাবে। মানে যে পরিবর্তিত রেট গুলো থাকবে সেই রেটেই জিনিসপত্র কিন্তু বিক্রি হতে শুরু করবে এই সেপ্টেম্বরের 22 তারিখ থেকে। তবে আবারও এটা বলছি এটা কিন্তু সোর্সের মাধ্যমে এসেছে, মানে রিপোর্টের মাধ্যমে, এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ নয়। যেদিনেই জিএসটি কাউন্সিলের মিটিং শেষ হবে সেদিনই কিন্তু বোঝা যাবে কবে থেকে এই যে জিএসটি রেট সেটা পরিবর্তন হতে চলেছে। এরপরে যদি দেখি আজকে মার্কেটে একটি সেক্টর খুবই ভালো পারফরমেন্স দেখেছে এবং সেই সেক্টরটা হলো পেপার সেক্টর। যদি দেখেন এই পেপার সেক্টরের মধ্যে অনেক কোম্পানি রয়েছে, দেখতে পাচ্ছেন জেকে পেপার রয়েছে, ওয়েস্ট কোস্ট পেপার রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তারপর সেসাই পেপার। তো এইগুলো যদি দেখেন এইগুলো আজকে মার্কেটে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেকে পেপার এটা প্রায় 16.58% বেড়েছে, তারপরে ওয়েস্ট কোস্ট এটা 12.43% বাড়া, অন্ধ্র পেপার বেড়েছে 8.64%, তারপরে সেসাই পেপার এটা 5.40% বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বাকি যে পেপার কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে তো চলুন সেটাও দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন দ্য র্যালি ওয়াজ ড্রাইভেন লার্জলি বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্টস মুভ টু ইম্পোজ এ মিনিমাম ইম্পোর্ট প্রাইস অন ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড। মানে এই পেপারের মধ্যে এক ধরনের প্রোডাক্ট দেখতে পাওয়া যায় এই মাল্টিলেয়ার পেপার বোর্ড। তো এর উপর গভর্নমেন্ট একটা এমআইপি বা মিনিমাম ইম্পোর্ট প্রাইস বসাতে চলেছে। তো এই মিনিমাম ইম্পোর্ট প্রাইস এর মানে কি, দেখুন আমাদের ভারতের মধ্যে যে কোম্পানিগুলো রয়েছে তারা এই যে ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড এইগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করে থাকে। আর ভারতের কোম্পানিগুলো তো নিশ্চয়ই এটা চাইবে বিদেশ থেকে এই যে সেটা যতটা কম দামে হোক এই ভারতের মধ্যে আসুক। তো সেখানেই ভারত সরকার এই যে ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড রয়েছে এর উপর একটা এমআইপি বসাতে চলেছে, মানে মিনিমাম ইম্পোর্ট প্রাইস। মানে একটা নির্দিষ্ট দাম গভর্নমেন্ট ঠিক করে দেবে, তার কম দামে এই ভারতের কোম্পানিগুলো বিদেশ থেকে কিন্তু পেপার আমদানি করতে পারবে না। আর আগের যে কোম্পানিগুলো বললাম পেপার তৈরির কোম্পানিগুলো তারাও এই যে ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড তৈরি করে থাকে। তো এর আগে কি করতো, এর আগে চায়না তাদের দেশ থেকে এই যে ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড এইগুলো কিন্তু ভারতে অনেক কম দামে রপ্তানি করতো, বা ভারতের কিছু কোম্পানি এই চায়না থেকে এগুলো অনেক কম দামে ইম্পোর্ট করতো। তো এর ফলে কি হতো, ভারতের যে পেপার কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্রোডাক্টের দাম সেগুলো চায়নার প্রোডাক্টের থেকে অনেকটা বেশি দাম হয়ে যেত। সেই কারণে ভারতের যে সমস্ত কোম্পানিগুলো এই ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড ব্যবহার করতো তারা চায়না থেকে আসা যে কাঁচামালগুলো সেইগুলো ব্যবহার করতো। তো এর ফলে ভারতীয় কোম্পানিগুলোর অনেক ক্ষতি হতো, এবং সেই কারণে ভারতীয় কোম্পানিগুলো গভর্নমেন্টের কাছে একটা আবেদনও করেছিল যেন এই এমআইপি বসিয়ে দেওয়া হয়। তো সেই কারণেই গভর্নমেন্ট এই প্রোডাক্টের ওপর এই যে এমআইপি সেটা বসাতে চলেছে। আর এই কারণেই ভারতীয় যে পেপার কোম্পানিগুলো সেইগুলো আজকে ভালো পরিমাণে বেড়েছে। তো এই যে ভার্জিন মাল্টিলেয়ার পেপার বোর্ড রয়েছে এইগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যালস, তার সঙ্গে সঙ্গে এফএমসিজি প্রোডাক্ট, তার সঙ্গে সঙ্গে ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে ইলেকট্রনিক, হাই এন্ড কসমেটিক্স, লিকার, তারপরে বুক কভার অ্যান্ড পাবলিশিং, এই বিজনেস গুলোতে এই যে প্রোডাক্টটা সেটা ব্যবহার করা হয়ে থাকে। তো যেহেতু এবার গভর্নমেন্টের এই এমআইপি বসিয়ে দেওয়ার ফলে চায়না থেকে আসা প্রোডাক্ট গুলোর দাম বেড়ে যাবে, সেই কারণে
ভারতীয় যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে সেলস সেটা অনেকটাই বেড়ে যেতে পারে। এরপরে কথা বলবো আইএক্স এই কোম্পানির ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে মার্কেটে একটা শার্প র্যালি দেখিয়েছিল, যদিও সেইখানে তাদের যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি। তো যদি দেখেন কোম্পানি কিছুদিন আগে একটা বড় পতন দেখিয়েছিল, তো এর পেছনে কি কারণ ছিল? এর আগে এই যে সিআরসি বা সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এরা মার্কেট কাবলিং ঘোষণা করে দিয়েছিল। তো এই মার্কেট কাবলিং এই জিনিসটা কি? দেখুন আইএক্স এর বিজনেসটা কি? এর নামের মধ্যেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। তো এই কোম্পানিটার কাজ কি? এই কোম্পানিটা ইলেকট্রিসিটির যে ট্রেডিং তার যে ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে, যেমন বিএসসি ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকে, সেরকমই এই আইএক্স ইলেকট্রিসিটির যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে, এবং 90% ট্রেডিং এই আইএক্স এদের সাইটের মাধ্যমেই হতো। তো এরপরে এই সিআরসি এরা কি করেছিল? এরা একটা মার্কেট কাবলিং ঘোষণা করে দিয়েছে। তার মানে কি হবে? তার মানে গভর্নমেন্ট একটা থার্ড পার্টি বসাতে চলেছে, তো তাদের কাছেই এই যে ইলেকট্রিসিটির অর্ডার সেটা যাবে, এবং তারপরে সেই গভর্নমেন্টের বডি সেই যে ইলেকট্রিসিটির অর্ডার সেগুলো এই আইএক্স এর মতো যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভাগ করে দেবে। তো এর ফলে কি হতো? আইএক্স এদের যে বিজনেস সেটা অনেকটাই কমে যাবে, এবং এই কারণেই এই আইএক্স এই শেয়ারটা এতটা বেশি পড়ে গিয়েছিল। তো আজকের দিনে এই আইএক্স এই শেয়ারটা বাড়ার কি কারণ রয়েছে? দেখতে পাচ্ছেন আইএক্স শেয়ার হ্যাভ কাম আন্ডার দ্য স্পটলাইট টুডে ফলোইং রিপোর্ট দ্যাট দ্য কোম্পানি মে অ্যাপিল ইন দ্য মার্কেট কাবলিং কেস। মানে এই কোম্পানিটা এই মার্কেট কাবলিং এর বিরুদ্ধে একটা কেসও কিন্তু করতে পারে বা একটা অ্যাপিলও করতে পারে। এইখানে সিএনবিসি আওয়াজ এদের রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন আইএক্স ইজ কনসিডারিং অ্যাপ্রোচিং দ্য অ্যাপিলেট ট্রিব্যুনাল ফর ইলেকট্রিসিটি এগেনস্ট দ্য রিসেন্ট অর্ডার ইস্যুড বাই দ্য সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কনসার্নিং পাওয়ার মার্কেট কাবলিং। মানে এই মার্কেট কাবলিং এর বিরুদ্ধে এই আইএক্স এর এই যে অ্যাপটেল রয়েছে বা অ্যাপিলেট ট্রিব্যুনাল ফর ইলেকট্রিসিটি এদের কাছে একটা অ্যাপিলও করতে পারে, এরকমই কিন্তু রিপোর্ট সামনে আসছে। তো এই রিপোর্টের পরেই আজকে স্টকটাতে একটা শার্প র্যালি দেখা গিয়েছিল। এরপরে যদি কথা বলি এইচডিএফসি ব্যাংক লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে, তো আগামীকাল এই যে এইচডিএফসি ব্যাংক বোনাস ইস্যু করতে চলেছে তার এক্স ডেট রয়েছে। মানে আজকের দিনে যাদের পোর্টফোলিওতে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার ছিল তাদের সেই শেয়ারের দাম প্রায় হাফ হয়ে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে এক একটা শেয়ার পিছু তারা আরো একটি অতিরিক্ত শেয়ার পাবে। মানে শেয়ারের যে সংখ্যা সেটা ডবল হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। এরপরে কিছু কোম্পানি দেখে নেবো যেগুলো আজকের দিনে মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং খারাপ পারফর্ম করেছে। প্রথমে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো দেখবো। এই ইক্লাক সার্ভিসেস লিমিটেড এটা আজকের দিনে 9.11% বেড়েছে। তারপরে অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড এটা দেখতে পাচ্ছেন 4.54% বেড়েছে। তো কোম্পানি 27 তারিখে একটা বোর্ড মিটিং করতে চলেছে, যেখানে কোম্পানি এই ফান্ড রেজের ব্যাপারে আলোচনাও করতে পারে। তো এরপরে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। তারপরে নিউজেন সফটওয়্যার এটা 5.49% বেড়েছে। তারপরে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এটা 8.38% বাড়া। জিন্ডাল স্টেনলেস এটা 2.89% বেড়েছে। তারপরে ওলা ইলেকট্রিক এটা আজকের দিনে 2.59% বেড়েছে। দেখুন কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, কিন্তু যদি দেখেন কোম্পানির যে টেকনিক্যাল সেটা কিন্তু এই মুহূর্তে ভালো রয়েছে। তো এইখান থেকে ওপর দিকে একটা জাম্পও কিন্তু দিতে পারে। এরপরে জুবলিয়ান ফুডওয়ার্কস লিমিটেড এটা আজকের দিনে 4.50% বেড়েছে। তো এই জিএসটি রেট পরিবর্তনের ফলে কিউএসআর সেগমেন্টে কাজ করা যে কোম্পানিগুলো সেইগুলো কিছুটা সুবিধা পেতে পারে। তো সেই কারণে এই কোম্পানিটা আজকের দিনে বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কির্লোস্কার ব্রাদার্স এটাও 3.80% বেড়েছে। এরপরে যেগুলো পড়েছে সেগুলো দেখে নেবো। এই রিলায়েন্স পাওয়ার এটা আজকের দিনে 5.01% পড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রা এটাও 5% এর কাছাকাছি পড়েছে। তো ব্যাংক অফ ইন্ডিয়া এই রিলায়েন্স কমিউনিকেশনকে যে একটা ফ্রডের তকমা দিয়েছে, সেই কারণে এই অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো আজকের দিনে খারাপ পারফর্ম করেছে। তারপরে ওয়ারে এনার্জি সেটা 1.61% পড়েছে। তো আমেরিকান সরকার বিদেশ থেকে আসা যে রিনিউয়েবল প্রোডাক্ট রয়েছে তাদের উপর একটা ইম্পোর্ট ডিউটি বসাতে পারে বা অ্যান্টি ডাম্পিং ডিউটি বসাতে পারে। তো সেই কারণেই এই যেসব কোম্পানিগুলো বিদেশে তাদের প্রোডাক্ট সরবরাহ করে থাকে সেইগুলো কিছুটা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। তারপরে সুন্দরম ফাইন্যান্স এটা 6% এর কাছাকাছি পড়েছে। হিতাচি এনার্জি বা পাওয়ার ইন্ডিয়া এটা 2% এর কাছাকাছি পড়েছে। জি এন্টারটেনমেন্ট এটা 2.61% পড়েছে। তারপরে ইমামি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন একটা শার্প পতন লক্ষ্য করা গেছে। এই স্টকটা আজকের দিনে 4.24% পড়ে বন্ধ হয়েছে। সিটি ইউনিয়ন ব্যাংক এটা 3.40% পড়েছে, এবং ফাইজার লিমিটেড এটা 3.38% পড়েছে। এরপর যদি ওভারঅল নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন 35টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং 15টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এর আগে যখন ওভারঅল মার্কেট দেখালাম তখন তো এটাই দেখলেন যে পড়া শেয়ারের সংখ্যা বেশি এবং বাড়া শেয়ারের সংখ্যা কম রয়েছে, কিন্তু নিফটি ফিফটিতে এর উল্টোটাই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে আজকে বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, এবং নিফটি ফিফটির কোন কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করলো তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু আইটি সেক্টর থেকে বিলং করছে। এই ইনফোসিস এটা 3.08% বেড়েছে, টিসিএস বেড়েছে 2.88%, এইচসিএল টেক এটা 2.64% বেড়েছে, উইপ্রো বেড়েছে 2.32% এবং হিন্ডালকো এটা 1.79% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন টপ যে 4টে কোম্পানি এইগুলো সবই কিন্তু আইটি সেক্টর থেকে বিলং করছে। আর কোন কোম্পানিগুলো পড়েছে, এই আদানি এন্টারপ্রাইজ এটা 0.
0.95% পড়া, অ্যাপেলো হসপিটাল এটা 0.93% পড়েছে, নেসলে ইন্ডিয়া পড়েছে 0.68%, বেল পড়েছে 0.68% এবং যদি দেখেন এসবিআই লাইফ এটা 0.50% পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।